আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসদুপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। দর্শক, আজকের সংসদে বিএনপি জামাতের মারামারি হয়, হাসনাত আব্দুল্লাহর খারাপ অবস্থা। এদিকে আজকের সংসদ অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেয়। অন্যদিকে হান্নান মাসুদও সরাসরি তারেক রহমানকে গালাগালি করে। এই নিয়ে সংসদে এনসিপি বিএনপির মারামারি শুরু হয়েছে। লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। বিনামা বিষয়ে মাননীয় স্পিকার, আজকেও এই সংসদে আমরা দেখেছি যে জুলাই সংশ্লিষ্ট কিছু আমাদেরকে ঋণ করে একটা কথা বলা হয়েছে যে আমরা আগে রিক্সায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডু গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। ওনারা বলেন চারাচুর মার্কা বাজে। আবুল হাসান আব্দুল্লাহর একটি প্রসঙ্গ যে আলাপটি তিনি করেছেন সেটি হলো বাজেটে। দিকে সংসদ অধিবেশনে ফের হট্টগোল। বিএনপি জামাত এনসিপি যুদ্ধ শুরু। সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে মোনাফেক চোর বলে ডাইরেক্ট ঘোষণা দিল এনসিপি নেতা আখতার হোসেন। ক্ষেপে উঠেছে বিএনপিও। হাসনাত আব্দুল্লাহ এবং আখতার হোসেনের বিরুদ্ধে আজকের সংসদ অধিবেশনে বিএনপির এমপিরা কেঁপেছে। বিএনপির এমপিরা সরাসরি হাসনাত আব্দুল্লাহদের উপর আক্রমণ করে। আপনারা দেখেছেন আজকের এই অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ সরাসরি অনেক বিস্ফোরকমূলক কথা বলে এবং সে তার দুর্নীতি এবং বিএনপির অনেক এমপিদের দুর্নীতির কথা তুলে ধরে অনেক গোপন রহস্য ফাঁস করে। তার বক্তব্যটা আপনাদেরকে দেখাবো, তার বক্তব্যে যা যা বলেছে এবং এই বক্তব্যের জেরে যেই ঘটনাগুলো সংসদের ভিতরে হয়েছে সবকিছুই উন্মোচন করব এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসদুপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না। 28-এর পরে কয়টা সংখ্যা হয়? 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটা হয় নাই। 28-এর পরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান বনানী, ধানমন্ডি, এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আন্ডার টেবিল কোন ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুম হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির দূর কোথায় সেটা আমরা জানতে চাই। কিন্তু আমাদের দলেই কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসেবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এই যে আমাদের একটি সান্ধ্যকালীন সংসদ চলছে, আমাদের মধ্যে একটি আলস্য ঝেঁকে বসেছে, আমরা একটু এখন বিশ্রামের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। এরকম একটা বিশ্রামের সময়ে এক প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে, সেই প্রবাদে একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত, অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো, তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ওনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, সদস্য ফর ইউর গ্রেট কন্ট্রিবিউশন বাজেট ডিসকাশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত।
জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12%, একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না। কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে, এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এইটা খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে, তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে, তাদের উপরে গিয়ে এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো, কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন, তাহলে বছর শেষে যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে, তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে। এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে। গ্রামের দোকানদার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে? এটা অগ্রিম, অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন, ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন, 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন, তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই, সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই, পুরো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি আর একটু ভালো করে তাকাই, এই বাজেটে আমরা কৃষি বাজেটের দিকে একটু তাকিয়ে দেখি। কৃষিতে বাজেট এবার দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা। গত বছরের বাজেট ছিল 27,224 কোটি টাকা। এই বছরে এই বাজেটটা হয়েছে 28,881 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা একটা বাজেট করলাম, যে বাজেটে গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করলাম, আর সেখানে আমরা কৃষি ক্ষেত্রে মাত্র 1 থেকে 1,500 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা বৃদ্ধি না করার নামান্তর। মাননীয় স্পিকার, আমাদের কৃষি সেক্টরটা নানাভাবে অবহেলিত হয়ে আছে। সরকার দলের তরফ থেকে বলা হতে পারে যে সার কীটনাশকের উপরে যে 7.5% ট্যাক্স এবং ভ্যাট ছিল, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু সার এবং কীটনাশকের উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা উইথড্র করে নেওয়া হয়েছে, তাতে করে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণটা হলো, এটা যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা এটা সুবিধাটা পেয়ে থাকেন। এই সার এবং কীটনাশকের উপরে সরকার ভ্যাট এবং ট্যাক্স কমানোর কারণে এটা যে আসলে সার এবং কীটনাশকের দাম কমবে, তা তদারকি কেমন করে হবে তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। মাননীয় স্পিকার, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যেসব কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের একটা কৃষি ভিত্তিক একটা দেশ হওয়ার কথা ছিল আমাদের। 75 সালের দিকে যেখানে আমাদের জিডিপিতে কৃষি ছিল 62, এখন সেটা 10 থেকে 11% নেমে এসেছে। আমরা কৃষিকে একেবারে ওভারলুক করে যাচ্ছি। এই
বাজেটের মধ্যেও আমরা কৃষিকে একেবারে ধর্তব্যের মধ্যে নিয়ে আসি নাই। আমরা মনে করি কৃষিতে বাজেট বৃদ্ধি করা দরকার আছে এবং এটা 1-1.5 কোটি টাকা না, এটা এমন পরিমাণে বরাদ্দ করতে হবে যাতে করে আমরা কৃষকদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসতে পারি এবং কৃষকদেরকে আমরা সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াতে পারি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা বাজেটের মধ্যে যে 3টে সেক্টরের কথা বলা হয়েছে, সেই 3টে সেক্টরে এক ধরনের বাজেট আছে। সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার জন্য যে বাজেটটা করা হয়েছে সেটার পরিমাণ দাঁড়ায় 1,22,000 কোটি টাকার মতো। কিন্তু মন্ত্রণালয়ের হিসাব বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে অতিরিক্ত 14,000 কোটি টাকা, সেই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হবে সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা এই জায়গার মধ্যে করা হয়নি মাননীয় স্পিকার। সেই একই বিষয়টা ঘটছে এডিপির ক্ষেত্রে মাননীয় স্পিকার। প্রায় 3 লক্ষ কোটি টাকা যে এডিপি নির্ধারণ করা হয়েছে, সেই এডিপিতে 1,70,000 কোটি টাকায় থোক বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ গত বছর এবং তার আগের বছরে এই থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা এবং 11,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা 11,000 কোটি টাকার থোক বরাদ্দ এ বছরে এসে 1,70,000 কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে। এত বিরাট যে উল্লম্ফন হলো, সেই উল্লম্ফনের কারণে এই থোক বরাদ্দগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে মাননীয় স্পিকার। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সরকারি দল তারা যখন বরাদ্দগুলো বন্টন করেছেন তখন সরকারি দলের আসনগুলোতে তারা বরাদ্দ দিয়েছেন, বিরোধী দলের আসনগুলোতে তারা বরাদ্দ দেন নাই। সেক্ষেত্রে এডিপিতে যে 1,70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আবুল হাসনাত আব্দুল্লাহর একটি প্রসঙ্গ যে আলাপটি তিনি করেছেন সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আব্দুল্লাহ মাননীয় এমপি, তাদের 2-3টে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল, থোক বরাদ্দের বিষয়ে তিনি সন্দিহান। তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না সেই গুড গভর্নেন্স আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন। এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদত করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন যে কল্যাণ রাষ্ট্র, আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি যে ব্যয় হবে সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র, আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কিভাবে রাখতে হয়। সেখান থেকে যাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডে ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোন দেশ যেমন, মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস। আমাকে 5টা মিনিট, মাননীয় স্পিকার 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই।
কেননা যে কোনো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা আজকের সংসদ অধিবেশনে, বাংলাদেশের এই সংসদ অধিবেশনে যেই ঘটনাগুলো ঘটতেছে এবং হাসনাত আব্দুল্লাহ যে অনেক বিস্ফোরকমূলক কথা বলে, আক্তার হোসেনও বলে, এইগুলো দেখেছি গাইস। এই বিষয়গুলো দেখে এবং সংসদের অধিবেশন নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।